হওয়া মৌলিক। আলহামদুলিল্লাহ, বিভিন্ন সময় যখন সাংবাদিক বন্ধুরা আলোচনা করে ইসলামী দলের যারা নেতৃত্ব বা আমরা যারা ইসলামী দল করি বারবার নারীদের কথাটা নিয়ে আসে। আসলে মূল ব্যাপারটা হলো ইসলাম এমন এক কাল জয়ী নীতি আদর্শ, যেই কাল জয়ী নীতি আদর্শের মাধ্যমে নারীরা তাদের শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার ভিত্তিক অধিকার পেয়েছে। আজকে এটা আমাদের কথা বলতে এখন সহজ হয়েছে। আপনারা দেখেছেন যারা বিশ্ব মুরব, যারা তামাম দুনিয়াকে পরিচালনা করে, তাদের চরিত্র, তাদের ইতিহাস আজকে জাতির সামনে এরকম দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে তারা মেয়েদেরকে নিয়ে কত জঘন্যতম, ঘৃণ্য এবং লজ্জাজনক ভাবে তারা নারীদেরকে ব্যবহার করে এবং কিভাবে তাদেরকে অবমূল্যায়ন করে, এটা আজকে বিশ্বের কাছে প্রকাশিত হয়েছে। যার কারণে আমরা পরিষ্কার বলবো আমার সাংবাদিক বন্ধুদেরকে এবং যারা এই ঘরানার চিন্তে আছেন, ইসলামই হলো একমাত্র নারীর মর্যাদা নিশ্চিত, সম্মান, সুরক্ষা একমাত্র নীতি আদর্শ। আর আপনি যে প্রশ্ন করছেন, আমাদের মৌলিক আজকে যে ইশতেহার ঘোষণা করেছি, মৌলিক হলো আমাদের 30 দফা, আর 42টা যে আপনার পয়েন্ট রয়েছে এর প্রতিটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আমাদের বইয়ের ভিতরে ইশতেহারে দেওয়া আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনার যে প্রশ্ন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভাই যে প্রশ্ন করেছেন, আসলে ব্যাপারটা হলো আমাদের দেশটা স্বাধীনতার পর থেকে আমরা দুর্নীতিতে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমাদের সয়লাভ হয়ে আছে। বিধায় আমাদের দেশের এই হত যারা নাকি বিশেষ করে দরিদ্র সীমার মধ্যে আছে, তাদেরকে আমরা কিভাবে 5,000 টাকা আমরা তাদেরকে প্রদান করব, ওই যে আমাদের ওই জিডিপির যে 0.5% হলেই এটা আমাদের দেওয়া অতি সহজ এবং এটা সম্ভব, এর চেয়ে বেশিও সম্ভব যদি দুর্নীতি মুক্ত হয়, দুর্নীতি বন্ধ হয়। আপনারা 2 নম্বরে বলছেন যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিষয়টা, সেক্ষেত্রে আপনাদের দলটা ধর্মভিত্তিক রাজনীতি করে, সেক্ষেত্রে কল্যাণ রাষ্ট্রটা কি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হবে না ধর্মভিত্তিক কল্যাণ রাষ্ট্র? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনারা শরীয়তটা যদি আমি শুনতে চাই আপনার নেতৃত্বে আনবেন। শোনেন, আপনি যে কথা বলছেন কল্যাণ রাষ্ট্র, এখানে কিন্তু অনেকে কল্যাণের কথা বলে এবং ইনসাফের কথা বলে। আমরা পরিষ্কার বিভিন্ন জায়গায় বলে থাকি বা এখনো বলছি, আমরা কল্যাণ রাষ্ট্র করব ইসলামের নীতি আদর্শের আলোকে এবং আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করব ইসলামী নীতি আদর্শের ইসলাম। আলহামদুলিল্লাহ, যে নারীদের যে মৌলিক তাদের কর্মসংস্থান সহ সব ব্যবস্থায় নারীদের ব্যাপারে ইসলামে সেখানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এটা তো এখানে ব্যাখ্যা দিয়ে কোরআনের সেই 30 পারা তো সম্ভব না, আর হাদিসের পুরোপুরি সম্ভব না। এটা আপনারা দেখবেন যে নারী, আচ্ছা নারীর ব্যাপারটা আপনারা এখন খোসাখুচি করার কারণটা আমার কিছু বুঝে আসে না। আপনারা কি চান? আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যাদের খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এইটাই কি আপনারা চাইছেন? বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে।
কারণ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা এবং আব্বা যদি মেয়েদেরকে সন্তানকে ডাক দেয়, তখন প্রথম সন্তান মায়ের ডাকে সাড়া দিয়ে তার কাছে আগে যাবে, বাপের আগে। তাই ইসলাম আসলে আমরা সরি দেখি নাই। ইসলাম যদি আমরা দেখি তাহলে দেখবেন যে শুধু মুসলমানই নয়, প্রতিটা অন্যান্য যে আমাদের দেশের সংখ্যা লঘু সহ যারা বসবাস করছে, তারা ইসলামের সুমহান আদর্শ এবং এর ভিতরে যে মানুষের সর্বদিক থেকে নিরাপত্তা রয়েছে, এরা তারা তখন আল্লাহর রহমতে বাস্তবায়িত দেখবে ইনশাআল্লাহ। বাংলাদেশে রাজনৈতিক বর্তমান অবস্থায় নারীরা ইসলামের কাছে সবচেয়ে বড় নিরাপদ। গত কয়েকদিন ধরে আপনার বক্তব্য শুনছিলাম, আপনি বিভিন্ন জনসভায় গিয়ে বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলামী আইন প্রতিষ্ঠা করবেন। এখন বিষয় হলো যে ইসলামী আইনের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। আমাদের যে বর্তমান যে ইজমা কিয়াস, ভোট দিব কিসে ধানের শীষে, চারটা উৎস বর্তমান যে আইন কানুন আছে এগুলো কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে তৈরি করা হয় না। অনেকগুলো আছে। তো আপনারা কি ক্ষমতায় গেলে যেগুলো নাই সেগুলো সব বাতিল করে দিবেন? শোনেন, ইসলাম ওই যে ইজমা কিয়াস বলছি না, ওই ইজমা কিয়াসের মধ্যে মানে সময়ের ব্যবধানতায় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না, মানুষের ক্ষতিকারক না, সেটা ইসলাম বৈধতা দিয়েছে। সময়ের প্রয়োজনে সেই আলোকেই আমরা ওইভাবে ব্যবস্থাপনা নেব ইনশাআল্লাহ। কাজ করি আপনারা বিশেষ সুবিধা বলছেন যে 18 থেকে 24 বছরের যুবকদের জন্য সুদমুক্ত জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করবেন, শুধু যুবকদের জন্য। আমরা জানি যে এই বয়সটাতে এরা হচ্ছে পড়াশোনা করে, তো এখানে এই পড়াশোনা অবস্থায় তাদের বেকার হয়ে গেলে তারা একটা কি করবে? যুবক আর ছাত্র তো এক, যুবক আর ছাত্র তো এক না, ছাত্র ছাত্রই, যুবক যুবকই। এখানে বিশেষ করে শিক্ষা এবং শিক্ষার্থীরা বেশিরভাগই এখন বেকার। আমরা তাদেরকে কর্মক্ষম তৈরি করার জন্য আমরা এটা উদ্যোগ গ্রহণ করব বিধায় এরকম একটা পয়েন্ট আমরা নিয়ে আসছি। এখানে কথাটা বলেছি তো যে আমাদের যুবতীদের যে প্রয়োজনগুলো আছে, যুবকদের যে প্রয়োজনগুলো আছে, সেগুলো সবই তো আমরা এর ভিতরে নিয়ে আসছি। স্বাস্থ্য কার্ডের মডেল কি হবে সেটা জানাবেন, সচেতন বলেছেন সবাই পাবে কিনা, তার মডেলটা কি হবে। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা জামাত সহ 11 দলের একটা জোটে গিয়েছিলেন, সেখান থেকে আপনারা বেরিয়ে এসেছেন। এখন জোটে থাকাকালীন আমরা এক ধরনের বক্তব্য পেয়েছি, এখন বেরিয়ে আসার পরে আপনাদের অনেক নেতা, সিনিয়র নেতার বক্তব্য একটু ভিন্ন ধরনের আমরা পাচ্ছি, বা তাদেরকে ওই গ্রুপে যারা আছে তাদেরকে ট্যাগ দিয়ে মিথ্যাবাদী বা এই ধরনের বক্তব্য আসছে, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কথা একটু বন্ধ রাখি। আলহামদুলিল্লাহ, আমার ভাই প্রশ্ন করেছে আবার চিকিৎসা খাতের ব্যাপারে। আসল মূল ব্যাপারটা হলো যে আমাদের চিকিৎসা খাতি বলে সর্বখাতি দুর্নীতি যুক্ত থাকার কারণে সেখানে কিন্তু চিকিৎসা খাতকে অনেকাংশে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু একটা ছড়ানো কথা আছে, কসাইখানা। আমরা যদি দুর্নীতি মুক্ত করতে পারি, আল্লাহর রহমতে শিক্ষা যথাযথ ব্যবস্থা এবং চিকিৎসা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা যে প্রশ্ন করেছেন যে আমরা 11 দলীয় জোটে ছিলাম, আসলে এই কথাটা আপনি বলছেন কোত্থেকে কিভাবে, এটা আমরা জানি না। আমরা কিন্তু এখানে কোনো 11 দলীয় জোট করি নাই। আমরা প্রথম কিন্তু করেছিলাম 8 দলীয় একটা সমঝোতার জোটের ভিতরে পার্থক্য হলো জোটের একজন নেতৃত্ব থাকতে হয়, আর সমঝোতার ভিতরে কোনো নেতৃত্ব থাকে না। এখানে আমরা দেশের জন্য এবং মানুষের কল্যাণের জন্য যে সিদ্ধান্তগুলো আমরা নেব, এটা আমরা সবাই পরামর্শ ভিত্তিক আমরা নেব। কিন্তু পরবর্তীতে যখন নাকি আমরা দেখলাম
এটা জোটের রূপে একটা পর্যায়ে একটা শ্রেণী একটা দল নিয়ে গেছে। সেখানে পরবর্তীতে 8 দলের বাহিরে অন্যান্য যে দলগুলো ঢুকানো হলো, সেটা আমাদের সাথে আগে পরে আলোচনা না করে, আমাদের সমঝোতার ভিতরে সিদ্ধান্ত না হয়ে তারা ভিন্নভাবে আলোচনা করেছে, এক কথায় জামাত। পরবর্তীতে দায় এড়াবার জন্য আমরা যখন শীর্ষ পর্যায়ে শেষ 28-এ শেষ বৈঠকটা কয় তারিখ হলো না 28 মনে হয়, হ্যাঁ, ওই যেদিন উঠানের আগের দিন, ওই জমা দেওয়ার আগের দিন, 28শে ডিসেম্বর, সেদিন আমাদেরকে জানাইলো যে এরকম অন্যান্য দলগুলো এইভাবে আমরা এর সাথে ইনক্লুড করছি। তখন আমরা বলেছিলাম যে আমাদের হয়েছিল সমঝোতা, কোনো দল যদি এখানে আনতে হয়, নিতে হয়, সেটা তো আমাদের সমঝোতার আলোচনার মাধ্যমে আমাদের টেবিলে, আমরা কিন্তু আমাদের টেবিলে তাদের চেহারা দেখিও নেই। এই যে অন্যান্য দলগুলো এখানে ঢুকলো, তাদের চেহারা কিন্তু আমাদের টেবিলে আমরা দেখি নাই। এটা শুধু তারা মুখোমুখি হয়েছে, চেহারা দেখছে 1 to 1, অর্থাৎ জামাত এবং ওই হয়তো এনসিপি, এলডিপি, এরপরে আবার এখন এবি, এরা তারা ভিন্ন ভিন্ন আলোচনা 1 to 1 আলোচনা করছে, আমাদের সমঝোতায় এই আলোচনায় নিয়ে আসে নাই। বিধায় আমরা যে চিন্তা এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, বড় একটা আশা নিয়ে আমরা দেশকে গড়ার যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হয়েছিলাম, আমরা যে বলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স আমরা দেব, সেই ইসলামের পক্ষের বাক্সটা যখন নাকি এদের আমি বলবো অসৎ আচরণ, এই অসৎ আচরণে যখন এরা বিলুপ্ত হয়ে, যখন নাকি দলীয় জামাতের নেতৃত্বে যখন জোট হিসাবে তারা দাঁড় করলো, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে এক কথায় নিজেদের ভিতরে সৌহার্দ্যতা নাই, যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে, বাংলাদেশের মানুষ ধোঁকায় পড়বে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে। এরপর আমরা দেখেছি তারা কি চায়। তারা বিভিন্ন জায়গায় দেখেছি আমেরিকার সাথে তারা গোপনে বৈঠক করে, সেখানে আমাদেরকে উগ্রবাদী হিসাবে সেখানে তারা উপস্থাপন করেছে। আমাদের কোনো বাংলাদেশের কোনো দলীয় নেতারা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে, কোনো নেতা বলছেন এরকম ইতিহাস বাংলাদেশে নাই, কারণ বাংলাদেশকে কেউ কলঙ্ক করতে চায় নাই। কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয়, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। কারণ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে, আজ পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত আমাদের কোনো কর্মকাণ্ড আপনারা পরিষ্কার জানেন যে সবাই এই কথা অকপটে স্বীকার করতে বাধ্য যে আমাদের থেকে সেদিনকারও যে বিভিন্ন সংস্থা জরিপ করেছে, সেখানে একমাত্র একটাই রাজনৈতিক দল হিসাবে জিরো টলারেন্স, যে এখানে একটাই দল যেটা দুর্নীতি মুক্ত, সেই দলটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু সেখানে আমাদেরকে উগ্রবাদী, জঙ্গিবাদী হিসাবে উপস্থাপন করায় আমরা ঘৃণা করে কঠিনভাবে এটাকে আমরা ধিক্কার জানাইয়া এটা প্রত্যাখ্যান করছি। এই জন্যই আমরা যখন দেখছি যেখানে ইসলামের স্বার্থ নাই, ইসলামের বাক্স নাই, এখানে মানবতার এবং দেশের কোনো স্বার্থ নাই, আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক, ভারতের সঙ্গে গোপনে বৈঠক হতেই পারে, সেখানে গোপন কেন? এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে যে এটা ধারাবাহিকতার অংশ, তাহলে বোঝা গেল তাদের বৈঠক আরো আগে অনেক চলছে। এই দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেহেতু আমরা ইসলামের জন্য, দেশ এবং মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি, এই জন্য আমরা ওখানে থাকতে পারি নাই। আমরা এককভাবে আমরা হাত পাকা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন এখন 258 আসনে আমরা নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ, অনেকে হয়তো মনে করতে পারেন যে আমরা একা হয়ে গেছি, না, আমরা একা হই নাই। আল্লাহর রহমতে আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহর রহমতে আমাদের সাথে দেশ প্রেমিকরা আছে এবং ইসলাম যারা ভালোবাসে তারা আছে, সম্মানিত ওলামায়ে কেরামরা আছে। এই জন্য আমরা সারা দেশের ভিতরে সর্বশ্রেণী, সর্বমহলে, এমনকি সংখ্যালঘুদের কাছেও আমাদের গ্রহণযোগ্যতা এবং আন্তরিকতা
আমরা অনেক পাইতেছি এবং আল্লাহর রহমতে আশা করি যে আল্লাহর রহমতে আমরা বিজয় হব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে এবং আপনাদের সকলকে দেশ এবং মানবতার